নমস্কার। মহাভারতের গোড়ার কথা বা তার উৎস সম্পর্কে বলতে গেলে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হচ্ছেন সত্যবতী বা মাতা সত্যবতী। সত্যবতী ছিলেন দাসরাজের পালিতা কন্যা। দাসরাজ ছিলেন জেলেদের একজন গোষ্ঠী প্রধান। তাকে রাজা বলা হতো। তিনি যেহেতু গোষ্ঠী প্রধান তাই তাকে রাজা বলা হতো। কিন্তু নামে রাজা হলেও আসলে তিনি মোটেও রাজা ছিলেন না। তিনি মোটেও আর্থিক দিক থেকে বড় বেশি সচ্ছল ছিলেন না। খুব সাধারণভাবেই তারা দিন যাপন করতেন। কাজেই সেখানে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকেই উপার্জনের চেষ্টা করতে হতো, নয়তো তাদের পক্ষে সংসার চালানো কঠিন ছিল। এমতো অবস্থায় সত্যবতী যখন বড় হলেন, তিনি ঋতুমতী হলেন। তার কিছুকাল পরে দাসরাজ সত্যবতীকে দায়িত্ব দিলেন যমুনাতে খেয়া পারাপার করার। খেয়া পারাপার করলে যে অর্থ উপার্জন হবে তাই দিয়ে সংসারে কিছু সুরাহা হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তা সত্যবতী এরকম প্রতিদিনই খেয়া পারাপার করতেন। এরকম সময় একদিন তার খেয়ায় চড়েন পরাশর মুনি। পরাশর মুনি সত্যবতীকে দেখে তিনি খুবই আকর্ষিত হয়ে পড়েন এবং সত্যবতীকে সরাসরি দৈহিক মিলনের প্রস্তাব দেন। এতে করে সত্যবতী খুবই বিব্রত এবং বিচলিত হয়ে পড়েন। তিনি বলতে থাকেন তিনি কুমারী, তিনি সদ্য ঋতুস্নান করেছেন। এমতো অবস্থায় এরকম কিছু হলে তিনি গর্ভবতী হয়ে পড়বেন এবং তার ফলে লোকলজ্জার ভয় আছে। সমাজে তিনি পতিতা বলে গণ্য হতে পারেন। কিন্তু পরাশর মুনি নাছোড়বান্দা। তখন সত্যবতী বললেন, দেখুন আমার গায়ে আঁশটে গন্ধ, আমাকে সেই জন্য লোকে মৎস্যগন্ধাও বলে। এমতো অবস্থায় কেন আপনি এরকম করছেন? তখন পরাশর মুনি বললেন, আমি এমন ব্যবস্থা করে দেব যাতে আর তোমার গায়ে কোনো মাছের গন্ধ থাকবে না, সুগন্ধি হয়ে যাবে, বহু দূর থেকে লোকে সেই গন্ধ পাবে, তোমার নাম হবে যোজনগন্ধা। তখন শেষকালে নিরুপায় দেখে সত্যবতী বললেন, আচ্ছা ঠিক আছে এখন থাক এখানে নৌকোর মধ্যে। বললেন না এখানেই হোক, নয়তো আমি নৌকো ডুবিয়ে দেবো। সত্যবতী অনেক অনুনয় বিনয় করলেন। শেষকালে যমুনারই মাঝ নদীতেই কাছাকাছি, পাড়েরই কাছাকাছি একটা দ্বীপ মতন ছিল, সেইখানে নৌকো তিনি বাধ্য করলেন নৌকোকে সেখানকেই বেড়াতে এবং নৌকো থেকে নামলেন। নেমে সত্যবতীকে আবার বললেন তিনি তার সঙ্গে মিলিত হতে চান। সত্যবতী বললেন এইরকম উন্মুক্ত অবস্থায় তার পক্ষে মিলিত হওয়া সম্ভব নয়। তখন তিনি পরাশর মুনি একটা কুজ্ঝটিকার সৃষ্টি করলেন এবং কুজ্ঝটিকার সৃষ্টি করে সেখানে সত্যবতীকে সেখানে প্রবেশ করলেন, সেখানে তাকে নিয়ে সত্যবতীকে নিয়ে, এবং তারপর সেখানে তাদের দৈহিক মিলন হলো। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই পরাশর মুনি সত্যবতীর শরীরে তার শক্তি স্খলন করে সেখান থেকে উঠে চলে গেলেন। সত্যবতী এরপরে তার নিজ গৃহে এলেন, ঘরে এলেন। ঘরে এসে সমস্ত কথা বললেন। এখন দাসরাজ যারা, ওনারাও সাধারণ মানুষ, গরিব মানুষ। এখন ঋষিমুনিদের ক্ষমতা অনেক বেশি সে যুগে, কাজেই তাদের চুপচাপ চেপে যাওয়া ছাড়া ব্যাপারটা নিয়ে আর কিছু করার রইল না। কিন্তু প্রাকৃতিক নিয়মে কিছুকাল পরেই সত্যবতীর শরীরে সমস্ত লক্ষণ ফুটে উঠল, মাতৃত্বের লক্ষণ। এই মতো অবস্থায় দাসরাজ আর কি করেন, সত্যবতীকে একটা দ্বীপে পাঠিয়ে দিলেন, কিছুটা নির্জন দ্বীপে, লোক লজ্জা থেকে যাতে তাকে আড়াল করা যায়। সেখানে যথাকালে সত্যবতী এক পুত্রের জন্ম দিলেন।
পুত্রের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ, তার চোখের মণি ছিল কটা। এই ঘোর কৃষ্ণবর্ণ বলে তাকে লোকে কৃষ্ণ বলল, তার নাম রাখা হলো কৃষ্ণ। এবং যেহেতু তিনি দ্বীপে জন্মেছেন, তাকে সেই সঙ্গে বলা হতে লাগলো কৃষ্ণ দ্বৈপায়ন, অর্থাৎ সার্বিকভাবে তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। এমতো অবস্থায় কিছুদিন পরে পরাশর মুনি তাকে নিয়ে চলে গেলেন বদরিকা আশ্রমে। বদরিকা আশ্রমে ওনার কথায় আবার পরে আসছি। সত্যবতী ফিরে এলেন নিজ গৃহে এবং তিনি আগের মতন নৌকো পারাপার করতে লাগলেন। এইবারে এই কৃষ্ণ দ্বৈপায়ন পরবর্তীকালে হয়ে উঠলেন ব্যাসদেব। তাকে বেদব্যাস বলা হতো। বেদব্যাস কেন বলা হতো? কথিত আছে যে বেদের যে 4টি ভাগ তিনিই তা সংকলিত করেছিলেন এবং বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। সেই জন্যে তাকে বলা হতো বেদব্যাস। তিনি যখন আরো বড় হলেন, দেখা গেল তার যে গোঁফ দাড়ি হয়েছে, শুশ্র হয়েছে, সেগুলো পিঙ্গল বর্ণ ধারণ করেছে। মহাভারতের আলোচনা প্রসঙ্গে বা প্রাথমিক গোড়ার কথা বলতে গেলে বা উৎস বলতে গেলে বেদব্যাসের কথা বলা একান্তই জরুরি। আমি আবার তার কথায় অনেক পরে কোনো এক জায়গায় ফিরব। এবার চলে আসি হস্তিনাপুরে। হস্তিনাপুরে যে বংশটি রাজত্ব করত তারা ছিলেন ভারতবংশীয়। ভারতবংশীয় রাজাদের মধ্যে কালক্রমে এই হস্তিনাপুর রাজ্যটি যিনি শাসন করা শুরু করেন তার নাম প্রতীপ, রাজা প্রতীপ, এবং তার স্ত্রী ছিলেন সুনন্দা। এই রাজা প্রতীপ এবং রানী সুনন্দার 3 ছেলে ছিল। এদের মধ্যে যিনি জ্যেষ্ঠ পুত্র বা বড় ছেলে, তার নাম দেবাপী, তিনি সন্ন্যাস গ্রহণ করে চলে যান। এর ফলে তাদের যে মেজ ছেলে বা মধ্যম পুত্র শান্তনু পরবর্তীকালে অর্থাৎ রাজা প্রতীপের পর এই হস্তিনাপুরের রাজা হন। তার যে ছোট ভাই তিনি রাজা হন বাল্মিক প্রদেশের। রাজা হবার পর শান্তনু একদিন ঘুরতে ঘুরতে গঙ্গার তীরে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন তিনি সেখানে এক অপূর্ব সুন্দরী মহিলাকে দেখতে পান। সেই রমণী তাকে মুগ্ধ করে। তিনি তার নাম জিজ্ঞাসা করেন, জানতে পারেন তার নাম গঙ্গা। তিনি গঙ্গাকে বিয়ের প্রস্তাব দেন। গঙ্গা বলেন, মহারাজ, বিয়ে আমি আপনাকে করতে পারি, কিন্তু আমার শর্ত আছে। শান্তনু বললেন, কি শর্ত? গঙ্গা বললেন, আমার কোনো কাজে আপনি বাধা দিতে পারবেন না, কিংবা কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। শান্তনু তখন প্রেমে তো মুগ্ধ। তিনি বললেন, অতি উত্তম, আমি বাধা দেব না। তুমি আমার গৃহে চলো, আমি তোমাকে রাজরানী করব। শান্তনুর সঙ্গে রাজা শান্তনুর সঙ্গে গঙ্গা এলেন রাজপুরীতে। সেখানে ধুমধাম করে তাদের বিবাহ হলো এবং কালক্রমে 1 বছর পর তাদের প্রথম সন্তান হলো, প্রথম সন্তান পুত্র। পুত্র হয়েছে সংবাদ শুনে রাজা তো খুবই আনন্দিত, কিন্তু তার কিছুক্ষণ পরে তিনি লোকমুখে শুনলেন রানী গিয়ে সেই সন্তানকে গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছে। তিনি বিস্মিত হলেন, কিন্তু পূর্ব শর্ত অনুসারে রানীকে কোনো প্রশ্ন করতে পারলেন না। এরপরে আবার আরেক সন্তান হলো, আবার রানী সেই কাজ করলেন। এমনি করে 7 সন্তানকে বিসর্জন দেবার পর
অষ্টম সন্তানের ক্ষেত্রে রাজা শান্তনু গঙ্গার পেছন পেছন চললেন এবং গঙ্গা যখন পুত্রকে ভাসাতে যাবেন সেই সময় ভীষণ রেগে বললেন, কেন তুমি এরকম করছো? কেন আমার পুত্রদের এরকম করে তুমি মেরে ফেলছো? আমার তো হৃদয় ফেটে যাচ্ছে, এরকম তো তুমি করতে পারো না। তখন গঙ্গা তাকে বললেন, মহারাজ, বেশ, আপনার কথা অনুসারে আপনার পুত্রকে আমি মারব না, ফেলে দেব না, আপনার পুত্র জীবিত থাকবে। তবে আপনার পূর্ব কথা অনুসারে যেহেতু আপনি আমার কাজে বাধা দিয়েছেন এবং প্রশ্ন করেছেন, আমি আপনাকে ত্যাগ করে চলে যাব। আর এই পুত্রকে আমি নিয়ে যাচ্ছি, একে আমি যথারীতি শিক্ষায় শিক্ষিত করব এবং বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষিত করে আবার যথাকালে আপনার কাছে ফিরিয়ে দেব। এরপর বহুদিন কেটে গেছে, শান্তনু আর বিবাহ করেননি এবং গঙ্গা একদিন এসে বললেন, এই নিন মহারাজ আপনার সেই পুত্র, এনার নাম হবে দেবব্রত। আর আপনাকে বলি, যে 7 জনকে আমি ভাসিয়ে দিয়েছিলাম তারা হচ্ছেন অষ্টবসুর 7 জন, আর ইনি হচ্ছেন অষ্টবসুর অষ্টম বসু। এনার ওপর অভিশাপ আছে, এনাকে বহুদিন মানুষ সমাজে থাকতে হবে এবং মানব সমাজে মানুষের মতন করে জীবন কাটাতে হবে। দেবব্রত রইল মহারাজ, আমি চললাম। মহাভারতের উৎস বা মহাভারতের গোড়ার কথা সম্পর্কে আমার যে ভিডিও, তার প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি। আমি এই কাহিনীটি মানে মহাভারতের যে গোড়ার কথা, সেটি কয়েকটি পর্বে শেষ করব, কারণ এটিও অনেক বড় এবং লম্বা, একটি ভিডিওতে শেষ করা সম্ভব নয়। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার একটু উপকার হয়। ধন্যবাদ, নমস্কার।